ইরানের সময় ফুরিয়ে আসছে, হুঁশিয়ারি ট্রাম্পের। চুক্তির জন্য তাগাদা। আমিরাতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা। উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ। লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা। নিহত অন্তত 8, আহত বেশ কয়েকজন। অস্থিতিশীল সীমান্তবর্তী নিরাপত্তা পরিস্থিতিতে বাড়ছে উদ্বেগ। গাজায় ইসরায়েলি হামলায় স্বেচ্ছাসেবক সহ 8 ফিলিস্তিনি নিহত। ইচ্ছাকৃত যুদ্ধাপরাধ আখ্যা হামাসের। মানবিক প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু বানানোর অভিযোগ। রাশিয়ায় 5 শতাধিক ড্রোন হামলা ইউক্রেনের, নিহত 25। সাম্প্রতিক আগ্রাসনের জবাবে এই আক্রমণ, বলছেন জেলেনস্কি। মস্কোর পাল্টা হামলায় কিয়েভে আহত 12। এবং সৌদি আরবের আকাশে দেখা গেছে জিলহজ মাসের চাঁদ। দেশটিতে পবিত্র ঈদুল আজহা আগামী 27 মে, একই দিনে উদযাপনের ঘোষণা ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এর জন্য সবাই দ্রুত ফুরিয়ে আসছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে চুক্তির বিষয়েও তাগাদা দিয়েছেন তিনি। এদিকে যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাবে রাজি হয়নি যুক্তরাষ্ট্র। উল্টো ইউরেনিয়াম হস্তান্তর, পারমাণবিক স্থাপনা সীমিত করা সহ 5টি শর্ত জুড়ে দিয়েছে ওয়াশিংটন। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার অচলাবস্থার মধ্যেই ইরানকে আবারও কঠোর ভাষায় হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সময় ফুরিয়ে আসছে এবং ইরানকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, তা না হলে তেহরানের কিছুই অবশিষ্ট থাকবে না। হুমকি ধামকির আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেন ট্রাম্প। ইসরায়েলের এক কর্মকর্তা জানান, তাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল ইরান। এদিকে যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার লক্ষ্যে আলোচনার জন্য ইরানের দেয়া সবশেষ প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি সংবাদ মাধ্যমগুলো বলছে, ওয়াশিংটনের পক্ষ থেকে এখনো কোনো দৃশ্যমান ছাড় দেয়া হয়নি। তেহরান চায় লেবাননে ইসরায়েলি অভিযান সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, ইরানি বন্দরে মার্কিন অবরোধ এবং ভবিষ্যতে আর হামলা না চালানোর নিশ্চয়তা। পাশাপাশি হরমুজ প্রণালীতে নিজেদের সার্বভৌমত্ব স্বীকার ও যুদ্ধ ক্ষতির ক্ষতিপূরণও চেয়েছে ইরান। তবে এসব প্রস্তাবে সুনির্দিষ্ট কোনো ছাড় দিতে রাজি হয়নি ওয়াশিংটন। ইরানকে উল্টো 5 দফার একটি তালিকা দিয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে বলা হয়েছে তেহরান কেবল একটি পারমাণবিক কেন্দ্র সচল রাখতে পারবে। পাশাপাশি ইরানকে ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতেও অস্বীকৃতি জানিয়েছে ওয়াশিংটন। আলোচনা শুরু হলে কেবল সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর হবে বলে 5 দফায় উল্লেখ করা হয়েছে। ওয়াশিংটন তেহরান সংঘাত বন্ধে জোর চেষ্টা চালাচ্ছে ইসলামাবাদ। রোববার ইরান যুক্তরাষ্ট্র আলোচনা এগিয়ে নেয়া ও আঞ্চলিক শান্তি জোরদারের লক্ষ্যে 2 দিনের সফরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নাকভি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পার্লামেন্টের স্পিকার গালিবাফের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ভঙ্গুর পরিস্থিতির মধ্যেই এবার ড্রোন হামলার শিকার সংযুক্ত আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আবুধাবির বারাকাহ কেন্দ্রের ভেতরে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় নতুন করে উপসাগরীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও আমিরাত বলছে, হামলায় তেজস্ক্রিয়া বা বিদ্যুৎ উৎপাদনে কোনো প্রভাব পড়েনি। এদিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও গভীর না করতে আমিরাতকে কড়া সতর্কবার্তা দিয়েছে ইরান। রোববার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির আল ধাফরা অঞ্চলে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, কেন্দ্রটির সীমানার ভেতরে একটি ড্রোন আঘাত হানলে জেনারেটরে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 2টি ড্রোন সফলভাবে ভূপাতিত করলেও তৃতীয় একটি ড্রোন বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে আঘাত হানে। ড্রোনগুলো পশ্চিম সীমান্ত থেকে প্রবেশ করেছে বলে দাবি করা হলেও হামলার উৎস এখনও নিশ্চিত করা হয়নি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আমিরাতের পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা জানায় কেন্দ্রটির সব ইউনিট স্বাভাবিকভাবে কাজ করছে এবং তেজস্ক্রিয়ার মাত্রাও স্বাভাবিক রয়েছে। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানায় হামলার কারণে একটি রিঅ্যাক্টরকে সাময়িকভাবে জরুরি ডিজেল জেনারেটরের ওপর নির্ভর করতে হয়েছে। পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন IAEA প্রধান রাফায়েল গ্রোসি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ইরানের যুদ্ধে সক্রিয় অবদান রাখতে স্বেচ্ছাসেবক দলকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যেখানে এখন পর্যন্ত নারী পুরুষ নির্বিশেষে 3 কোটির বেশি মানুষ নাম নিবন্ধন করেছেন। বিভিন্ন মসজিদে সপরিবারে অস্ত্রের ব্যবহার শিখছেন তারা। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, ইসলামিক প্রজাতন্ত্র রক্ষায় জনগণকে প্রস্তুত করতেই এই কার্যক্রম। শত্রুকে মোকাবিলায় অস্ত্র হাতে তুলে নিচ্ছেন ইরানের নারীরা। যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিতে পুরুষদের পাশাপাশি তারাও সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন। এমন দৃশ্য দেখা যাচ্ছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনে, যেখানে আহবাজ, কেরমান, বিজার, সিরাজ ও জাহেদানের বিভিন্ন মসজিদে চলছে প্রতিরক্ষা প্রশিক্ষণ। পরিবার সহ সেখানে অংশ নিচ্ছেন নারী, পুরুষ, এমনকি কিশোর কিশোরীরাও। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হালকা অস্ত্রের ব্যবহার, খোলা ও জোড়া লাগানোর কৌশল শেখানো হচ্ছে। আমরা পরিবার নিয়ে এসেছি, নাতি নাতনিদেরও সঙ্গে এনেছি। দেশকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে অস্ত্রের ব্যবহার শেখা দরকার। রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, স্বেচ্ছাসেবক হিসেবে নাম নিবন্ধনকারীদের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে, যেখানে আত্মরক্ষা, দলগত মহড়া এবং নিরাপত্তা সচেতনতা বাড়ানোর কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমাদের সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এই প্রশিক্ষণ সত্যিই কার্যকর এবং আমাদের মনোবল বাড়ায়। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, জান ফাদা বাড়াই ইরান বা ইরানের জন্য জীবন উৎসর্গ শীর্ষক প্রচারণায় এখন পর্যন্ত 3 কোটির বেশি মানুষ নাম নিবন্ধন করেছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ ও আঞ্চলিক উত্তেজনার মধ্যে জনগণের সমর্থন ধরে রাখা এবং প্রতিরোধের বার্তা দিতেই এমন প্রচারণা জোরদার করছে ইরান। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 8 জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, দেশটির টাইর জেলার জুয়াইয়া শহরে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। দক্ষিণাঞ্চলের কয়েকটি শহরেও আক্রমণ চালানো হয়। এছাড়া কুসাইবাহ শহরে পরপর 2টি হামলা হয়। একই সঙ্গে নাবাতিয়ে অঞ্চলের তিবনিন এবং ফ্রুন শহরেও আঘাত হানে ইসরায়েলি যুদ্ধবিমান। চলমান সংঘাতের মধ্যে এসব হামলায় সীমান্ত এলাকার নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠছে। ইসরায়েলি বাহিনীর হামলায় স্বেচ্ছাসেবক সহ 8 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলাকে ইচ্ছাকৃত যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান গণহত্যার অংশ হিসেবেই ত্রাণ ও মানবিক কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ সংগঠনটির। ইসরায়েলি বর্বরতা যেন গাজাবাসীর নিত্যদিনের সঙ্গী। স্থানীয় সময় রোববার উপত্যকাটির বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। গাজার মধ্যাঞ্চলীয় শহর দেইর আল বালাতে একটি কমিউনিটি কিচেনে ইসরায়েলি হামলায় নিহত হন কয়েকজন ফিলিস্তিনি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নিহতরা সবাই দাতব্য সংস্থার কর্মী ছিলেন এবং স্থানীয় বাসিন্দাদের খাবার সহায়তা দিচ্ছিলেন। একই দিন দক্ষিণের খান ইউনিস এবং উত্তরের বেইত লাহিয়াতেও পৃথক হামলায় আরও কয়েকজন নিহত হন। এই হামলাকে ইচ্ছাকৃত যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছে হামাস। সংগঠনটি বলছে, গাজার জনগণের বিরুদ্ধে চলমান গণহত্যার অংশ হিসেবেই ত্রাণ ও মানবিক কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। এর পেছনে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতাকেও দায়ী করছে তারা। এদিকে হামাসের এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি সংগঠনটি। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত অন্তত 72,760 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত অক্টোবরের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও নিহত হয়েছেন অন্তত 871 জন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারে ফিলিস্তিনের পতাকা ঝুলানোর ঘটনায় 6 জনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার একটি পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের সদস্যরা নিরাপত্তা ব্যবস্থাকে পাশ কাটিয়ে পতাকা টাঙালে উত্তেজনা তৈরি হয়।
স্বাভাবিকভাবে টাওয়ার এলাকায় পর্যটক চলাচল সীমিত করে কর্তৃপক্ষ। পরে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে সংশ্লিষ্টদের আটক করে। পুলিশ জানায়, অনুমতি ছাড়া সংরক্ষিত এলাকায় প্রবেশ এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়। রাশিয়ার রাজধানী মস্কোয় ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। 5 শতাধিক ড্রোনের আঘাতে অন্তত 25 জন নিহত হয়েছেন বলে দাবি করেছে কিয়েভ। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। কিয়েভের সাম্প্রতিক রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে বড় মাত্রার এই আক্রমণ চালানো হয় বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে পাল্টা হামলা চালিয়েছে রাশিয়াও। এতে আহত হয়েছেন অন্তত 12 জন। রাশিয়া ইউক্রেন উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। এবার রাশিয়ার কেন্দ্রে আঘাত এনেছে ইউক্রেন। স্থানীয় সময় রোববার মস্কো ও আশেপাশের অঞ্চলে 5 শতাধিক ড্রোন হামলা চালায় কিয়েভ। এতে অনেকেই হতাহত হন। রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস এ খবর নিশ্চিত করে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, কিয়েভে সাম্প্রতিক রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে এই বৃহৎ আক্রমণ চালানো হয়েছে। দেশটির নিরাপত্তা সংস্থা জানায়, মস্কোর 2টি তেল পাম্পিং স্টেশন, একটি তেল শোধনাগার এবং রুশ সামরিক শিল্পে সেমিকন্ডাক্টর সরবরাহকারী কারখানাকে লক্ষ্যবস্তু করা হয়। মস্কোর মেয়র এই হামলাকে 1 বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় হামলা বলে উল্লেখ করেছেন। রাজধানীর বিমানবন্দর এলাকাতেও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়, যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, 24 ঘন্টায় দেশজুড়ে 1000-এর বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। থেমে নেই রাশিয়াও। একই দিন ইউক্রেন লক্ষ্য করে 287টি ড্রোন ছোড়ে রুশ সেনারা। এ ঘটনায় দিনপ্রপত্রবস্ক ও ঝাপরিঝিয়া অঞ্চলে আহত হন বেশ কয়েকজন। এদিকে বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার অভ্যন্তরে ধারাবাহিক ড্রোন হামলা এখন যুদ্ধকে আরও অনিশ্চিত ও বিস্তৃত সংঘাতে রূপ দিতে পারে। উর্জিতা শেহজিন, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি মাসের 19 ও 20 তারিখে দেশটি সফর করবেন তিনি। বড় কোনো অগ্রগতি ছাড়াই ট্রাম্পের বেজিং সফরের পর পুতিনের এই সফর নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে নানা ধরনের আলোচনা। এই সফর নিছক কাকতালীয় নয়, বরং বড় ধরনের রাজনৈতিক বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 3 দিনের বেইজিং সফর জুড়ে ছিল শুধুই শি জিনপিং এর সঙ্গে উষ্ণতা আর পারস্পরিক প্রশংসা। তবে চীন যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো ধরনের বড় বাণিজ্যিক চুক্তিই হয়নি। প্রযুক্তি, শুল্ক কিংবা বাণিজ্য যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতেও আসেনি সুনির্দিষ্ট সমাধান। ট্রাম্পের সঙ্গে জিনপিং এর বৈঠককে কেউ কেউ বলেছিলেন সম্ভাব্য G2 মুহূর্ত, যেখানে বিশ্বের ভাগ্য নির্ধারণ করবে ওয়াশিংটন আর বেইজিং। ট্রাম্পের বেইজিং সফরের রেশ কাটতে না কাটতে এলো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরের ঘোষণা। চলতি মাসের 19 ও 20 তারিখ বেইজিং সফরে যাবেন রুশ প্রেসিডেন্ট। সফরে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক, কৌশলগত সহযোগিতা, জ্বালানি ও আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা করবেন তিনি। বিশ্লেষকদের মতে, বহুপাক্ষিক কোনো সম্মেলনের বাইরে কাছাকাছি সময়ে বেইজিংয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টের সফর কাকতালীয় নয়, বরং শক্তিশালী ভূরাজনৈতিক বার্তা। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সফরের পরপর পুতিনের বেইজিং যাত্রা বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে। চীন একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা ও সমঝোতা দুটোই চালিয়ে যাবে, অন্যদিকে রাশিয়ার সঙ্গে কৌশলগত জোট আরও গভীর করবে। 2022 সালে নো লিমিট স্ট্র্যাটেজিক পার্টনারশিপের পর চীন ও রাশিয়া এখন আরও ঘনিষ্ঠ অবস্থানে আছে বলে মনে করা হচ্ছে। তবে রুশ গণমাধ্যম আরটির এক প্রতিবেদন অনুযায়ী সম্পর্ক যতই গভীর হোক, মস্কো ও বেইজিংয়ের মধ্যে ভারসাম্যের প্রশ্ন এখনও রয়ে গেছে। দীর্ঘদিন ধরে পশ্চিমা বিশ্লেষকেরা রাশিয়াকে জুনিয়র পার্টনার হিসেবে দেখলেও এখন অনেক চীনা গবেষকও স্বীকার করেছেন যে এই সম্পর্ক কেবল সুবিধাভিত্তিক নয়, বরং বৈশ্বিক শক্তির নতুন বাস্তবতা তৈরি করছে। কিন্তু সমালোচকদের মতে, চীন এখনও রাশিয়াকে পুরোপুরি সমান কৌশলগত অংশীদার হিসেবে গ্রহণে সতর্ক অবস্থানে রয়েছে, আর এই সমীকরণই ভবিষ্যতের ইউরেশীয় শক্তি কাঠামো নির্ধারণ করতে পারে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল তিউনিসিয়া। রাজপথে শত শত মানুষ। ইরানে মৃত্যুদণ্ড বন্ধ ও আন্দোলনে আন্তর্জাতিক সমর্থনের দাবিতে যুক্তরাষ্ট্রের সমাবেশ।
সৌদি আরবের আকাশে দেখা গেছে জিলহজ মাসের চাঁদ। আগামী 26শে মে অনুষ্ঠিত হবে পবিত্র হজ। 27শে মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন মুসলমানরা। গালফ নিউজ জানায়, স্থানীয় সময় রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে দেশটির চাঁদ দেখা কমিটি। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতেও একই দিনে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটির রাজকীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আগামী 27 মে বুধবার দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আর ঈদের আগের দিন 26শে মে অনুষ্ঠিত হবে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। মসজিদুল হারাম ও মসজিদে নববীর খবর প্রকাশকারী নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হারামাইন তাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে চাঁদ দেখার তথ্য নিশ্চিত করে। ধর্মীয় রীতি অনুযায়ী চাঁদ দেখার ভিত্তিতেই সৌদি আরব হজ ও ঈদের দিনক্ষণ নির্ধারণ করে থাকে। সৌদি আরবের পাশাপাশি ওমানও আগামী 27 মে পবিত্র ঈদুল আজহা উদযাপনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এর আগে দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতেও একই দিনে ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দেওয়া হয়। এর আগে তিউনিশিয়া প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার কথা জানায়। একইভাবে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত সোমবার থেকে জিলহজ মাস শুরুর ঘোষণা দেয়। এই চাঁদ দেখার মাধ্যমেই হজ ও পবিত্র ঈদুল আজহা কবে উদযাপন করা হবে তার নির্ধারণ করা হয়। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। রাজ্যের রাজনীতিতে শুরু হয়েছে তীব্র ক্ষমতার লড়াই। স্থানীয় নির্বাচনে ভরাডুবির জেরে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে সরিয়ে লেবার পার্টির শীর্ষ পদে বসার তোড়জোড় শুরু করেছেন হেভিওয়েট নেতারা। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে মাঠে নেমেছেন গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহামও। আসন্ন উপনির্বাচনে বার্নহাম জয়ী হলে এবং 81 জন এমপির সমর্থন পেলে তার প্রধানমন্ত্রীত্বের পথ অনেকটাই সুগম হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টিতে এখন চরম অস্থিরতা। স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর থেকেই প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের দাবি জোরালো হচ্ছে। এরই মধ্যে 80 জনেরও বেশি এমপি এবং 4 জন মন্ত্রী তার বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছেন। 10 নম্বর ডাউনিং স্ট্রিটের দীর্ঘদিনের মিত্ররাও স্বীকার করছেন, স্টারমারের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অক্ষমতা এবং সুনির্দিষ্ট দূরদর্শিতার অভাবই সরকারকে খাদের এই কিনারায় দাঁড় করিয়েছে। এমন সংকটময় পরিস্থিতিতে স্টারমারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তারই মন্ত্রিসভার সাবেক সদস্য ওয়েস স্ট্রিটিং। সরকারের উপর অনাস্থা প্রকাশ করে চলতি সপ্তাহে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি। শনিবার লন্ডনে এক অনুষ্ঠানে স্ট্রিটিং ঘোষণা করেন, লেবার পার্টির নেতৃত্ব এবং দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে থাকবেন তিনি। শুধু তাই নয়, স্টারমারকে বিদায়ের একটি সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ারও আহ্বান জানিয়েছেন এই প্রভাবশালী নেতা। লেবার পার্টির নেতৃত্বের দৌড়ে স্ট্রিটিংয়ের পাশাপাশি সবচেয়ে বড় নাম হিসেবে আবির্ভূত হয়েছেন গ্রেটার ম্যানচেস্টার মেয়র অ্যান্ডি বার্নহাম। পার্লামেন্টে ফিরে গিয়ে স্টারমারকে আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জ জানাতে তার জন্য এক লেবার এমপি নিজের আসনও ছেড়ে দিয়েছেন। আগামী মাসের মেকারফিল্ড উপনির্বাচনে বার্নহাম জয়ী হলে এবং 81 জন এমপির সমর্থন পেলে তার প্রধানমন্ত্রিত্বের পথ অনেকটাই সুগম হবে। এমনকি স্ট্রিটিং নিজেও বার্নহামের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। এই অভ্যন্তরীণ রাজনৈতিক লড়াইয়ের মাঝেই বড় ধরনের প্রশাসনিক স্থবিরতার ঝুঁকিতে পড়েছে যুক্তরাজ্য। একদিকে ফ্রান্সের সাথে মিলে হরমুজ প্রণালী উন্মুক্ত করার আন্তর্জাতিক জোট গঠন, আসন্ন ন্যাটো সম্মেলন, অন্যদিকে দেশের ভেতরে প্রতিরক্ষা বাজেট ও জ্বালানি বিলের মতো শত শত ফাইল প্রধানমন্ত্রীর ডেস্কে আটকে আছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে লেবার পার্টির এই প্রকাশ্য বিবাদ দেশ সচল রাখার জরুরি সিদ্ধান্তগুলোকে মারাত্মকভাবে ব্যাহত করছে। নাসরিন রুমি, সময় সংবাদ। বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রে ইরানে মৃত্যুদণ্ড বন্ধ এবং আন্দোলনের প্রতি আন্তর্জাতিক সমর্থনের দাবিতে বিক্ষোভ করেন প্রবাসী ইরানিরা। তিউনিসিয়ায় প্রেসিডেন্ট কায়েস সাইদের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। এদিকে ইসরায়েলের তেল আবিবেও সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেন শত শত মানুষ। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করেছে ইরানের বিরোধী সংগঠন NCRI এর সমর্থক ও প্রবাসী ইরানিরা। ইরানের মৃত্যুদণ্ড বন্ধ, বর্তমান সরকারের বিকল্প রাজনৈতিক শক্তিকে স্বীকৃতি এবং অভ্যন্তরীণ আন্দোলনের প্রতি আন্তর্জাতিক সমর্থনের দাবি জানান তারা। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইরানের সরকার দীর্ঘদিন ধরে দমনপীড়ন ও মৃত্যুদণ্ডের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছে।
রোববার তিউনিসিয়ার রাজধানী তিউনিসেও প্রেসিডেন্ট কাইস সাইদের বিরুদ্ধে বিক্ষোভ হয়। সমাবেশে অংশ নেয় শত শত মানুষ। সরকারের বিরুদ্ধে মতপ্রকাশের স্বাধীনতা দমন এবং বিরোধী রাজনীতিক, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের গ্রেফতারের অভিযোগ তোলেন তারা। বিক্ষোভকারীদের দাবি 2011 সালের বিপ্লবের পর অর্জিত গণতান্ত্রিক অধিকারগুলো ধীরে ধীরে সংকুচিত হয়ে যাচ্ছে। না সামাজিক পরিস্থিতি, না অর্থনৈতিক অবস্থা কোনোটাই উন্নত হয়নি, বরং তিউনিসিয়ানরা যে অধিকারগুলো ভোগ করত সেগুলো এখন হুমকির মুখে। এদিকে ইসরায়েলের তেল আবিবেও সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেয় শত শত মানুষ। সময়মতো জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান তারা। গাজা যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে দেশটিতে রাজনৈতিক বিভাজন আরও তীব্র হয়েছে। সম্প্রতি পার্লামেন্ট ভেঙে আগাম নির্বাচনের প্রাথমিক পদক্ষেপ নেওয়ার পর নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েলের রাজনীতি। অর্চিতা শেহসিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। চীনের দক্ষিণাঞ্চলে 5.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত 2, ধসে পড়েছে 13টি ভবন, ধ্বংসস্তূপের নিচে চাপা অনেকে সরিয়ে নেওয়া হয়েছে 7,000-এর বেশি। ইরান যুদ্ধ নিয়ে কঠিন প্রশ্নের মুখে আবারও সাংবাদিকদের ওপর চড়াও হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক সাফল্য নিয়ে প্রশ্ন তুলতেই সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা প্রচার আর রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলেছেন তিনি। নিউ ইয়র্ক টাইমস, CNN, এমনকি বিবিসিকেও কড়া ভাষায় আক্রমণ করেন ট্রাম্প। বিশ্লেষকদের মতে যুদ্ধ দীর্ঘায়িত হওয়া আর ফলাফল নিয়ে চাপ বাড়তেই সাংবাদিকদের প্রশ্নে বিরক্ত হয়ে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানে 38 দিনের সামরিক অভিযানের পরও কেন দেশটির শাসন ব্যবস্থার পরিবর্তন করতে পারেনি যুক্তরাষ্ট্র? সাংবাদিকদের এমন প্রশ্নে ক্ষোভ ঝাড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন যুক্তরাষ্ট্র ইরানের নৌবাহিনী, বিমান প্রতিরক্ষা, রাডার ব্যবস্থা এবং সামরিক নেতৃত্বকে পুরোপুরি ধ্বংস করেছে। তবে সংবাদ মাধ্যমগুলো ইচ্ছাকৃতভাবে সেই সত্য আড়াল করছে বলেও অভিযোগ করেন তিনি। নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ডেভিড স্যাঙ্গারের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান নিয়ে মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যমগুলো। এই ধরনের লেখাকে রাষ্ট্রদ্রোহিতার সঙ্গে তুলনা করেন তিনি। ট্রাম্প অভিযোগ করেন গণমাধ্যম ইরানকে সামরিকভাবে শক্তিশালী দেখানোর চেষ্টা করছে, যা বাস্তবতার সঙ্গে মেলে না। একই সঙ্গে CNN এবং নিউ ইয়র্ক টাইমসকে মিথ্যা ছড়ানোর গণমাধ্যম হিসেবে আখ্যা দিয়ে ট্রাম্প আরও বলেন, এসব প্রতিবেদনের কারণেই সংবাদ মাধ্যমগুলোর পাঠক কমে যাচ্ছে। By people like you that don't write the truth, you should write. I actually think it's sort of treasonous what you write, but you in the New York Times and CNN, I would say, are the worst. On another war. You should know better, David. You're a professor. You know better. Your editors tell you what to write. শুধু মার্কিন সংবাদ মাধ্যম নয়, ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক সাংবাদিকও ট্রাম্পের ক্ষোভের শিকার হন। যুদ্ধের শুরুতে ইরানের একটি স্কুলে হামলার তদন্ত নিয়ে প্রশ্ন তুলতেই ট্রাম্প বিবিসিকে ভুয়া প্রতিষ্ঠান বলে মন্তব্য করেন। অতীতে তার বক্তব্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুল তথ্য প্রচারের অভিযোগ এনে বিবিসির বিরুদ্ধে মামলা চলমান বলে জানান তিনি। ট্রাম্পের এ ধরনের মন্তব্যের বিষয়ে CNN-এর উপস্থাপক জেক ট্যাপার বলেন, তথ্য প্রকাশ করা কখনোই রাষ্ট্রদ্রোহ হতে পারে না, বরং একজন প্রেসিডেন্টের এমন মন্তব্য সাংবাদিকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। তিনি বলেন, ট্রাম্প মূলত এমন সব তথ্য নিয়ে ক্ষুব্ধ যা তার প্রশাসনের বক্তব্যের সঙ্গে মিলছে না। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। ভারতের মধ্যপ্রদেশে একটি প্রাচীন মসজিদকে মন্দির ঘোষণা করায় আলোচনা সমালোচনা শুরু হয়েছে। আদালতের রায় অনুযায়ী জায়গাটিতে ধর্মীয় আচার পালনের অধিকার থাকবে হিন্দুদের কাছে। এই রায়কে চ্যালেঞ্জ করে ভারতের সর্বোচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি এবং আইনজীবীরা। মসজিদকে মন্দির হিসেবে ঘোষণা করায় উত্তেজনা বাড়ছে ভারতের মধ্যপ্রদেশে। রাজ্যটির ধার জেলার বহুল আলোচিত ভোজশালা কামাল মাওলা মসজিদ কমপ্লেক্সের একটি অংশকে সরস্বতী দেবীর মন্দির হিসেবে ঘোষণা করেছেন মধ্যপ্রদেশ হাইকোর্ট। এ রায়ের মাধ্যমে 2003 সালে প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ কর্তৃক জারি করা নির্দেশ বাতিল করেন আদালত। সেই নির্দেশের আওতায় মুসলিমরা ভোজশালা প্রাঙ্গণে জুমার নামাজ আদায়ের অনুমতি পেতেন।
ভোজশালার সংরক্ষণ ও তত্ত্বাবধানে এএসআইয়ের নিয়ন্ত্রণ বহাল থাকবে বলে জানিয়েছেন আদালত। তবে ধর্মীয় আচার পালনের অধিকার হিন্দু পক্ষের কাছেই থাকবে। একই সঙ্গে মুসলিম সম্প্রদায়কে পৃথক স্থানে মসজিদ নির্মাণের জন্য রাজ্য সরকারের কাছে জমি চাওয়ার পরামর্শ দিয়েছেন আদালত। এখানে সংস্কৃত শিক্ষা কেন্দ্র ও সরস্বতী দেবীর মন্দির থাকার ঐতিহাসিক ইঙ্গিত পাওয়া গেছে বলেও উল্লেখ করেন বিচারপতি বেঞ্চ। হিন্দু সম্প্রদায়ের দাবি, ভোজশালা মূলত সরস্বতী মন্দির এবং এটি নির্মাণ করেছিলেন জ্ঞানপিপাসু রাজা ভোজ। লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত সরস্বতী দেবীর প্রাচীন মূর্তিটি ভারতে ফিরিয়ে আনার জন্য সরকার যেন আনুষ্ঠানিক উদ্যোগ নেয় সে বিষয়েও নির্দেশ দিয়েছেন আদালত। অন্যদিকে মুসলিমরা বলছেন স্থানটি শতাব্দীর পর শতাব্দী ধরে কামাল মাওলা মসজিদ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি ও আইনজীবীরা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে ভারতের সর্বোচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে এই রায়ের তীব্র নিন্দা জানানো হয়েছে এবং আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিনী প্রধান আসাদ উদ্দিন ওয়াইসি এই রায়কে বাবরি মসজিদ রায়ের সাথে তুলনা করেছেন এবং সুপ্রিম কোর্ট এই আদেশ বাতিল করবেন বলে আশা প্রকাশ করেছেন। বরকতুল্লাহ, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের পশু কোরবানি সংক্রান্ত আইন কার্যকরের বিজ্ঞপ্তি প্রকাশের প্রতিবাদে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রোববার কলকাতার মুসলিম অধ্যুষিত পার্ক সার্কাস এলাকায় বিক্ষোভ হয়। উত্তেজনা ছড়িয়ে পড়লে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মারমুখী ভূমিকা নেয়। বিজেপি সরকার রাজ্যটিতে ক্ষমতা নেয়ার কয়েক ঘন্টার মধ্যেই 1950 সালের একটি আইন সামনে এনে তা কার্যকর করার নির্দেশ দেয়, যেখানে বলা হয়েছে 14 বছরের কম কোনো গবাদি পশুকে জবাই করা যাবে না। তৃতীয় সন্তান নিলে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে ভারতের অন্ধ্রপ্রদেশ সরকার। জন্মহার কমে যাওয়া এবং বয়স্ক মানুষের সংখ্যা বাড়ায় উদ্বিগ্ন রাজ্য সরকার। জনসংখ্যা বৃদ্ধির হার বাড়ানো না গেলে রাজ্য বড় সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। সন্তান নিলেই মিলবে টাকা। জনসংখ্যা বাড়াতে 2-এর বেশি সন্তান নিলে পরিবারগুলোকে আর্থিক সহায়তা দিবে ভারতের অন্ধ্রপ্রদেশ সরকার। তৃতীয় সন্তানের ক্ষেত্রে 30,000 রুপি আর চতুর্থ সন্তানের জন্য মিলবে 40,000 রুপি। এক জনসভায় এই ঘোষণা দেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। জানান, রাজ্যে বড় পরিবার ও অধিক সন্তান নেওয়াকে উৎসাহ দিতে চায় সরকার। সরকারের তথ্য অনুযায়ী বর্তমানে রাজ্যের জন্মহার নেমে এসেছে 1.5-এ, যেখানে জনমিতির ভারসাম্য ধরে রাখতে আদর্শ হার হওয়া উচিত 2.1। 1993 সালে এই হার ছিল 3, যা এখন প্রায় অর্ধেকে নেমে এসেছে। আশঙ্কা, অন্ধ্রপ্রদেশও ভবিষ্যতে জাপান, দক্ষিণ কোরিয়া ও ইতালির মতো পরিস্থিতির মুখে পড়তে পারে, যেখানে কম জন্মহার ও বৃদ্ধ জনগোষ্ঠীর চাপ অর্থনীতির জন্য বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। সরকারি হিসাব অনুযায়ী 2047 সালের মধ্যে রাজ্যের প্রায় 23% মানুষ বয়স্ক হয়ে যেতে পারে। এতে জনকল্যাণ ব্যবস্থা ও শ্রমবাজারে বড় ধরনের চাপ তৈরির আশঙ্কা রয়েছে। তাই এখন থেকেই জনসংখ্যা বৃদ্ধিকে উৎসাহ দিতে চাইছে রাজ্য সরকার। নতুন নীতিতে শুধু এককালীন অর্থ সহায়তাই নয়, আরও নানা সুবিধার প্রস্তাব রাখা হয়েছে। তৃতীয় সন্তানের জন্য 5 বছর ধরে প্রতি মাসে 1,000 রুপি পুষ্টি সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়াও ওই শিশু 18 বছর বয়স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুবিধা পাবেও বলে জানানো হয়। মায়েদের জন্য 12 মাস এবং বাবাদের জন্য 2 মাসের পিতৃকালীন ছুটি প্রস্তাবও বিবেচনায় আছে। সরকারের আশা এসব সুবিধা পরিবারগুলোকে অধিক সন্তান নিতে উৎসাহিত করবে। শিউলি রোসা, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। চীনের দক্ষিণাঞ্চলে 5.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত 2 জন নিহতের খবর পাওয়া গেছে। ভূমিকম্পে 13টি ভবন ধসে পড়েছে। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় সোমবার মধ্যরাতে দেশটির গুয়াংশি ঝুয়াং অঞ্চলের লিউজৌ শহরে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের 8 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। এরই মধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে 7,000-এর বেশি মানুষকে। পরিস্থিতি মোকাবেলায় জাতীয় পর্যায়ে 4র্থ স্তরের জরুরি অবস্থা জারি করেছে চীন। মেক্সিকোতে অস্ত্রধারীদের গুলিতে শিশু সহ অন্তত 10 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার পুয়েবলা রাজ্যে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে।
পরিস্থিতি সামাল দিতে ন্যাশনাল গার্ড সহ যৌথ বাহিনীর সমন্বয়ে বড় ধরনের অভিযানে নেমেছে প্রশাসন। রাজ্য জুড়ে চলছে চিরুনি তল্লাশি। হত্যাকাণ্ডের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয়। সম্প্রতি মাদক চক্রের মধ্যে সহিংসতা ও পর্যটকদের ওপর হামলার ঘটনায় মার্কিন চাপের মুখে থাকা মেক্সিকোর জন্য এই ঘটনা এক নতুন অস্বস্তি তৈরি করল। অস্ট্রেলিয়ায় হাঙরের আক্রমণে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর পার্থের কাছে সমুদ্র উপকূলে এই ঘটনা ঘটে। সমুদ্রে সাঁতার কাটার সময় প্রায় 13 ফুট লম্বা একটি গ্রেট হোয়াইট হাঙরের হামলার শিকার হন ওই ব্যক্তি। প্রত্যক্ষদর্শীরা তাকে দ্রুত নৌকায় করে তীরে নিয়ে আসেন। পরে জরুরি সেবা কর্মীরা সিপিআর দিলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে 32তম বারের মতো আরোহণ করে আবারও নিজের রেকর্ড ভাঙলেন নেপালি শেরপা গাইড কামিরিদা। স্থানীয় সময় রোববার 8,849 মিটার উচ্চতার মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছান 56 বছর বয়সী কামিরিদা। নেপালের পর্যটন বিভাগ জানিয়েছে এটি তার 32তম সফল এভারেস্ট জয়, যা বিশ্বের সর্বোচ্চ রেকর্ড। 14 পিকস এক্সপিডিশন দলের সদস্যদের গাইড হিসেবেই এবারও শৃঙ্গে আরোহণ করেন তিনি। নেপালের সোলুখুম্বু জেলার থামে গ্রামে জন্ম নেয়া এই শেরপা প্রথম এভারেস্ট জয় করেন 1994 সালে। এরপর বিভিন্ন বছর একাধিকবার শীর্ষে ওঠেন তিনি। একই দিনে 52 বছর বয়সী শেরপা নারী লাকপা 11তম বারের মতো এভারেস্ট জয় করে নারীদের মধ্যে সর্বোচ্চ আরোহণের রেকর্ড করেছেন। দেখছেন আন্তর্জাতিক সময়। জাপানে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। গত বছর দেশটিতে রেকর্ড সংখ্যক স্কুল পড়ুয়া শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সরকারের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। পরিস্থিতি মোকাবেলায় মানসিক স্বাস্থ্য সহায়তা বৃদ্ধির ওপর জোর দেওয়া হচ্ছে। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্ট। জাপানে শিক্ষার্থীদের আত্মহত্যার সংখ্যা 3 দিন বাড়ছে। সরকারের তথ্য অনুযায়ী 2025 সালে জাপানে মোট 532 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। 1980 সাল থেকে এখন পর্যন্ত এটি সর্বোচ্চ সংখ্যা। এর মধ্যে 352 জন উচ্চ মাধ্যমিক, 170 জন নিম্ন মাধ্যমিক এবং 10 জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। বিশ্লেষণে দেখা যায় সাম্প্রতিক বছরগুলোতে নারী শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার হার বেশি। বিশেষ করে 2020 সালের পর থেকে এই প্রবণতা ধারাবাহিকভাবে বাড়ছে। গত বছর সব বয়সের ক্ষেত্রেই নারী শিক্ষার্থীর সংখ্যা পুরুষদের তুলনায় বেশি ছিল। 19 বছর বা তার কম বয়সী শিক্ষার্থীদের আত্মহত্যার প্রধান কারণ হিসেবে উঠে এসেছে পরীক্ষায় খারাপ ফলাফল, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং মানসিক চাপ। বিশেষজ্ঞরা বলছেন সামাজিক চাপ ও একাকিত্ব এই সংকটকে আরো বাড়িয়ে দিচ্ছে। পরামর্শ দেওয়ার মানুষ বা সহায়তার জায়গা তুলনামূলক কম, তাই অনেকেই সবকিছু একা একা মনে চেপে রাখেন। আর সেই চাপ থেকেই কেউ কেউ শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন। অনেক সময় বন্ধু বানানোর সুযোগ হাতছাড়া হয়ে গেলে মানুষ একাই থাকতে অভ্যস্ত হয়ে যায় এবং গভীর একাকিত্ব অনুভব করে। আমার মনে হয় এই একাকিত্ব ও মানসিক কষ্ট থেকে অনেকে হতাশায় ভুগে আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার পরামর্শ সেবা বাড়ানো, মানসিক স্বাস্থ্য সহায়তা বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার মতো পদক্ষেপ নিচ্ছে। বিশেষজ্ঞদের মতে শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে হলে পরিবার, সমাজ এবং শিক্ষা প্রতিষ্ঠান সবাইকে একসাথে সমন্বিতভাবে কাজ করতে হবে, নতুবা এই সংকট আরও গভীরতম হতে পারে। জাপানের টোকিও থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে একটি এয়ার শো চলাকালে মাঝ আকাশে মার্কিন নৌবাহিনীর 2টি যুদ্ধ বিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে 4 ক্রু সবাই অক্ষত আছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয় সময় রোববার আইডাহো অঙ্গরাজ্যের বিমান ঘাঁটিতে গানফাইটার স্কাইজ এয়ার শো চলাকালে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর 4 আরোহীর সবাই প্যারাশুটের সহায়তায় নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 4র্থবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশ ডে প্যারেড।
বাংলাদেশে অধ্যুষিত জ্যাকসন হাইটসের প্যারেডে অংশ নেন কয়েক হাজার বাংলাদেশি। নাচে, গানে এবং শোবিজ জগতের তারকাদের উপস্থিতিতে উৎসবে পরিণত হয় নিউ ইয়র্ক। হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। নাচে গানে উৎসব মুখর নিউ ইয়র্ক। কয়েক হাজার প্রবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রের তারকাদের উপস্থিতিতে বাংলাদেশ ডে প্যারেড বর্ণিল হয়ে ওঠে। মুখোশ, রং বেরঙের ফেস্টুন ও নিউ ইয়র্ক পুলিশ বিভাগের বিভিন্ন চৌকস দলের পরিবেশনায় পুরো এলাকা জমজমাট করে তোলে। প্যারেডে বিশেষ ভূমিকা নেন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপার কয়েকশো সদস্য। চতুর্থবারের মতো অনুষ্ঠিত এবারের বাংলাদেশ ডে প্যারেডের আয়োজক সম্মিলিতভাবে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন, জেবিবিএ, হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইটস ও ইমিগ্রেন্টস ইন্টারন্যাশনাল। আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে সাকসেসফুল ইভেন্ট। আপনারা দিকে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ। ওয়ান অফ দ্য বেস্ট প্যারেড ইন নিউ ইয়র্ক। আমাদের অতিথিটা হয়তো তাতে সবচেয়ে বড়, কারণ এখানে দল মত ধর্ম বর্ণ সবাই আসছে। আমি অনেক হ্যাপি যে বাংলাদেশ ডে প্যারেডের ইয়েতে আমি ইন হতে পেরেছি। নিউ ইয়র্কের দুই প্রবাসী বিশিষ্ট ব্যক্তিত্ব এবার প্যারেডের গ্র্যান্ড মার্শাল মনোনীত হন। আগামী দিনে বাংলাদেশকে সুদৃঢ় করার জন্য আজকের এই প্যারেড এবং এই প্যারেডে তা প্রমাণিত হয়েছে। ঐক্যবদ্ধভাবে আমাদের নিউ জেনারেশনের অংশগ্রহণে এটি প্রমাণ করে দেয় যে আমরা ঐক্য আছে আমাদের মধ্যে এবং উই আর সাকসেস ফর দিস প্যারেড। প্রায় 4 কিলোমিটার সড়ক জুড়ে প্যারেড চলাকালীন রাস্তার দুধারে ছিলেন আরও অসংখ্য প্রবাসী। বাংলাদেশের শোবিজ জগতের প্রায় 1 ডজন তারকার উপস্থিতি ছিল বাড়তি আকর্ষণ। খুবই ভালো লাগছে, বাংলাদেশে এতগুলো মানুষ দেশের বাইরে আসলে একসাথে হতে পেরেছি। প্রত্যেক বছর এই দিনটা ফিরে আসুক এবং সবাই একত্রিত হোক। ভালোবাসি বাংলাদেশ। নিউ ইয়র্কের বুকে এবং এত সুন্দর উদযাপন, এটা আসলে মনে রাখার মতো। সাকসেসফুল প্রোগ্রাম হয়েছে, আমাদের মনের মতো হয়েছে, ওয়েদার সাপোর্ট করেছে। প্রায় 50টি সংগঠন পায়ে হেঁটে বাদ্য বাজিয়ে খোলা ট্রাকে প্যারেডে অংশ নেয়। আয়োজকরা বলছেন এই প্যারেড অত্যন্ত সফল হয়েছে এবং শুধু তারা এই প্রবাসীর ঐক্য ধরে রাখাই নয়, বাংলাদেশ বিনির্মাণেও কাজ করতে চান এই প্রবাসীরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সভায় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইরানের সময় ফুরিয়ে আসছে হুঁশিয়ারি ট্রাম্পের। চুক্তির জন্য তাগাদা আমিরাতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা। উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ। লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা। নিহত অন্তত 8, আহত বেশ কয়েকজন। অস্থিতিশীল সীমান্তবর্তী নিরাপত্তা পরিস্থিতিতে বাড়ছে উদ্বেগ। এবং রাশিয়ায় 5 শতাধিক ড্রোন হামলা ইউক্রেনের, নিহত 25। সাম্প্রতিক আগ্রাসনের জবাবে এই আক্রমণ, বলছেন জেলেনস্কি। মস্কোর পাল্টা হামলায় কিয়েভে আহত 12। এ ছিল আন্তর্জাতিক সময়। 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ আলিশা। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।